আজকে আমি কথা বলতে যাচ্ছি জাপানের সবথেকে প্রেস্টিজিয়াস স্কলারশিপ নেক্সট স্কলারশিপ নিয়ে। তো শান্ত, স্নিগ্ধ, অনেক গোছানো একটা দেশ বলতে আমাদের জাপানের কথা মনে পড়ে যায়, তাই না? তো এই জাপানে যদি আপনি পড়াশোনা করতে চান এবং সরকারি স্কলারশিপ নিয়ে সবথেকে প্রেস্টিজিয়াস যেটা, এবং যেটাতে আপনার ভিসাতে লেখা থাকবে গভর্নমেন্ট স্কলার, তো এরকম একটা স্কলারশিপ, সেটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। নেক্সট স্কলারশিপ, এটা সম্পর্কে অনেকেই জানেন, অনেকে হয়তো বা এখনো জানেন না। তো কিভাবে কি এই স্কলারশিপটা কি এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তো এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রতি বছরেই নেক্সট স্কলারশিপ দিয়ে থাকে, এবছরও দিয়েছে। তো এটা হচ্ছে এপ্রিলের এই সময়টাতে, এপ্রিল মে এই সময়টাতে এটা চালু থাকে। তো চলুন কথা না বলে আমরা আসল আলোচনা শুরু করি। তো এটা অলরেডি আপনারা জানেন যে এটাতে কোনো ভর্তি ফি লাগে না, এবং এমন একটা স্কলারশিপ যেখানে হচ্ছে আপনাকে প্রতি মাসে হচ্ছে উপবৃত্তি বা বৃত্তি যেটাই বলেন কেন দেওয়া হবে, এবং যেটা অনেক অসাধারণ। এই অ্যামাউন্টটা অনেক বেশি। যারা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটে এটা পাবেন তারা হচ্ছে 90,000 থেকে 1 লাখ প্রতি মাসে পাবেন, এবং যারা পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্সে চান্স পাবেন। এবং এটা কিন্তু এই যে 3 পর্যায়েই স্কলারশিপটা দিয়ে থাকে। তারা 1 লাখ থেকে 1,20,000, এটা বাংলাদেশি টাকা। ইএনএ হচ্ছে আরও বেশি, বাংলাদেশি টাকা একটু কম। এবং যারা পিএইচডি পাবেন তারা 1,30,000 পর্যন্ত পাবেন। তো এটা দিয়ে সুন্দর করে আপনি, এবং এটাতে যেহেতু হচ্ছে আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না, পরীক্ষার ফি দিতে হবে না, এবং আপনার হেলথ ইন্স্যুরেন্সও এই স্কলারশিপ থেকে কাভার করবে। কাজেই আপনি দেশেও কিছু টাকা পাঠাতে পারবেন প্রতি মাসেই। আমি যেমন হচ্ছে আইআইটি দিল্লিতে যে স্কলারশিপটা পাই, তো এটা দিয়ে আমি সুন্দর চলে যাই। তো কিছু উদ্বৃত্তও থেকে যায়, এবং আমার স্কলারশিপেও আইসিসিআর স্কলার অ্যাট আইআইটি দিল্লি লেখা আছে। তো এটা মানে স্কলারশিপের বিষয়টাই হচ্ছে এরকম সুন্দর। এবং এখানে আপনি হচ্ছে যাতায়াতের একবার যাওয়া এবং একবার আসা, এবং আপনি জানেন যে জাপানে একবার যাওয়ার যে টিকিট খরচ, তো সেটাও অনেক বেশি। তো সেটাও এখান থেকেই এই স্কলারশিপ পেলে দিয়ে দেওয়া হবে। অসাধারণ একটা স্কলারশিপ। তো আমরা নেক্সট স্কলারশিপ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এটা আসলে হচ্ছে নেক্সট শোনায়, কিন্তু এটা আসলে MECSST, মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটার একটা স্কলারশিপ। তার মানে বুঝতে পারছেন এটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির অন্তর্গত একটা স্কলারশিপ। তো 160টির বেশি দেশ থেকে এটা দেয়া হয় দেশের স্টুডেন্টদের জন্য। জাপান সরকার সব থেকে খ্যাতনামা, এটা আমি অলরেডি বলে নিয়েছি, এবং গভর্নমেন্ট স্কলার যে লেখা থাকে এটাও। এবং এটা হচ্ছে 2টা ট্র্যাকে স্কলারশিপটা দেওয়া হয়, একটা হচ্ছে এমবাসি ট্র্যাক এবং একটা হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। তার মধ্যে এমবাসি ট্র্যাকে স্কলারশিপ বেশি দেয়, এবং এখানে অ্যাপ্লিকেশনও বেশি পড়ে। আম, আর ইউনিভার্সিটি যেটা ট্র্যাক, তো সেই ট্র্যাকটাতে তুলনামূলক একটু সহজ। আমি একজন ইউটিউবারের ভিডিওতে দেখছিলাম, আমি যখন এই ভিডিওগুলো নিয়ে সামনে আসি তখন বেশ ঘাটাঘাটি করেই নিয়ে আসার চেষ্টা করি। এবং আমার চ্যানেল যারা দেখেন তারা অলরেডি জানেন যে আমার চ্যানেলগুলোতে একটু ডিটেলস থাকে, এবং অথেন্টিক সোর্সগুলো থেকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। তো উনি বলছিলেন যে এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য শুধুমাত্র এমবাসি ট্র্যাক, তারা ইউনিভার্সিটি ট্র্যাকই করতে পারে না। এটা এরকম নয়। আহ, যারা হচ্ছে অনার্সের জন্য অ্যাপ্লাই করবেন বা আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করবেন, তারাও ইউনিভার্সিটি ট্র্যাকে ট্রাই করতে পারেন। তো আমি এই ভিডিওতে এখন ইউনিভার্সিটি ট্র্যাকের এটা নিয়েই কথা বলবো, এবং এমবাসি ট্র্যাক এটা নিয়ে কথা বলবো, আর ইউনিভার্সিটি ট্র্যাকটা একটু পরে কথা বলতে চাই। তার আগে এই দুটার মধ্যে একটু তুলনাটা আমরা দেখার চেষ্টা করি। তো এমবাসি ট্র্যাকটা তুলনামূলক অ্যাপ্লিকেশন করা হচ্ছে একটু সহজ, কারণ এটা হচ্ছে আপনি আমাদের বাংলাদেশের যে মিনিস্ট্রি অফ এডুকেশন, সেখানে রেজিস্ট্রেশন করে লগ ইন করে এখান থেকে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। কিন্তু ইউনিভার্সিটি ট্র্যাকের জন্য যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু তুলনামূলক কঠিন। তবে সম্ভাবনার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে ইউনিভার্সিটি ট্র্যাকে সম্ভাবনা একটু বেশি, কারণ এখানে অ্যাপ্লিকেশন তুলনামূলক একটু হয়তো বা কম হবে। এবং আপনি যদি, আপনাকে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে, প্রফেসরদের সাথে কথা বলতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। প্রসেসটা একটু টাফ মনে হচ্ছে, কিন্তু বিষয়গুলো যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। কারণ এমবাসি ট্র্যাকে যদিও বা হচ্ছে দেয়া হবে বেশি স্কলারশিপ, তবে অ্যাপ্লিকেশনও জমা পড়বে প্রচুর। আর হ্যাঁ, ভার্সিটি ট্র্যাকে কীভাবে কী করবেন, কোন ভার্সিটিতে কীভাবে কী, কোন প্রফেসরকে কীভাবে কী করতে হবে, এগুলো নিয়ে যদি আপনি ভিডিও চান, আজকের ভিডিওতে আমি মূলত এই এমবাসি ট্র্যাকটা নিয়ে কথা বলবো। তবে ভার্সিটি ট্র্যাক নিয়ে যদি ভিডিও চান, তাহলে কমেন্টে আপনি লিখে জানাবেন যে ভার্সিটি ট্র্যাক নিয়েও ভিডিও চান, তাহলে আমি এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। অনেক বেশি যদি দেখি যে অনেকে এটা দেখতে চাচ্ছেন, তাহলে আমি এটা নিয়ে ভিডিও, আমার সময় বের করে, সময়গুলো বের করা তুলনামূলক কঠিন, তো আমি সময় বের করে আপনাদের জন্য এটা করে দিব, ঠিক আছে? কমেন্ট করতে হবে, হ্যাঁ।
এবং আমরা এখন জানার চেষ্টা করি কতজনকে বাংলাদেশ থেকে এবার দিবে। বাংলাদেশ থেকে হচ্ছে আমরা জানি যে মূলত আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে 25 জন দিবে। গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট বলতে হচ্ছে কি মাস্টার্স এবং পিএইচডি, এটাকে গবেষণা বলা হয়, মূলত রিসার্চ। তো এখানে 40 জনকে দিবে এবং কলেজ অফ টেকনোলজিতে 15 জন দিবে। তো কলেজ অফ টেকনোলজি কি, তারপর হচ্ছে স্পেশালাইজড ট্রেনিং কলেজের জন্য 5 জন। তো এগুলা কি, এই সমস্ত কিছু আমি একটু ধারণা দিব, তবে এগুলোর জন্য আপনাকে একটু ঘাটাঘাটি নিজেকেও করতে হবে, তবে আমি ধারণা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন এখানে অনেকগুলোই এবার দেয়া হবে। তো আপনি এগুলোর মধ্যে থেকে নিজেকে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে, আপনাকে নিজেকে তৈরি করতে হবে এভাবে, তাহলে আপনি পেয়ে যাবেন। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমরা কি হাজব্যান্ড ওয়াইফ এদেরকে নিয়ে যেতে পারি কিনা। তো এটা হচ্ছে আপনি প্রথমবারই নিয়ে যেতে পারবেন না, তবে আহ, কিছু সময় পর, 6 মাস পর খুব সম্ভবত আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকেও সাথে নিয়ে যেতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের জন্য এক্সট্রা কোনো আপনাকে স্টাইপেন্ড বা অ্যালাউন্স এগুলো দেওয়া হবে না। আপনি যে অ্যালাউন্স পাবেন সেটা দিয়ে আপনাকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে, এবং সেটা করা সম্ভব। আমি আমার একজন ফ্রেন্ডকে জানি, সে হচ্ছে ম্যাক্স স্কলারশিপ নিয়ে জাপানে গেছে। তো ও পরবর্তীতে ওর ওয়াইফকেও নিয়ে যায়, এবং ওর ওয়াইফও ওখানে খুব সম্ভবত মাস্টার্সই করে, এবং পরবর্তীতে ওরা দুইজনেই খুব সম্ভবত অলরেডি আমেরিকাতেও পিএইচডি স্কলারশিপ নিয়ে চলে গেছে। ও হাজিদানেশ থেকে এটা করেছিল, কেমিস্ট্রিতে করেছিল। তো এখন আমরা হচ্ছে কোন কোন সাবজেক্টগুলো আছে তো সেগুলো এখানে একটু জানার চেষ্টা করি। তবে এটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছুগুলাই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পদার্থ রসায়ন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কিছু সম্পর্কে বলা আছে। তো এগুলো ছাড়াও বাকিগুলোতেও হয়। তো আমি চলুন সরাসরি ওয়েবসাইটের পিডিএফ থেকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, তো পিডিএফ এর আমি যে এটা ওপেন করে রেখেছি, এটা থেকে আমরা দেখার চেষ্টা করি। এটার লিঙ্ক অবশ্যই আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। তবে আমরা সংক্ষেপে যেহেতু এখানে চলে এসেছি, একটু দেখে নিতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিক্স, এটাতেও যে সাবজেক্টগুলো আছে ল, পলিটিক্স, সোশিওলজি, এটা হচ্ছে আমি আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য দেখাচ্ছি। পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট বা পিএইচডি এদের জন্য দেখাবো। তো এই যে এই বিষয়গুলো আছে, দুইটা সেকশন এখানে ভাগ করা আছে, এবং ইকোনমিক্স, তারপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এগুলো আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, এই সমস্ত কিছুগুলো আছে। এবং ন্যাচারাল সায়েন্সে যদি আমরা যাই, তাহলে এখানে দেখতে পাবো যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো আছে। তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এগুলো আছে। এবং ন্যাচারাল, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এগুলোও আছে। কেমিক্যাল, আমি কেমিক্যালের লোক, তো এখানে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতেও আপনি করতে পারবেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগুলোতেও করতে পারবেন। এবং আদার ফিল্ডে এই যে মেটালার্জিক্যাল, মাইনিং, মেরিটাইম, বায়োটেকনোলজি এগুলো আছে। এবং এগ্রিকালচার যারা পড়াশোনা করেছেন তাদের জন্য আছে, এগ্রিকালচার কেমিস্ট্রি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, অনেক আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে এগুলো নিয়ে পড়াশোনা করে। ফিশারিজ, এগুলোর আলাদা হচ্ছে ফ্যাকাল্টি আছে, তো তাদের জন্য, সবার জন্য, ফার্মেসি, হাইজিন, নার্সিং, মেডিসিন, তো মেডিকেল থেকে যারা করেছেন তারাও এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে সমস্ত কিছুই দিয়ে দেওয়া আছে, এগুলো আসলে আপনি একটু পড়ে নেবেন, এটার লিঙ্ক আমি দিয়ে দিব। এবং এগুলোই যে অফিসিয়াল জায়গা থেকে এই বিষয়গুলো কোথায় পেতে হয়, তো সেটারও লিঙ্ক বা কীভাবে কী করবেন আমি এটাও একটু দেখাই দিব আপনাদেরকে। তো যেমনটা আমি বলছিলাম যে পোস্ট গ্রাজুয়েট যারা, তাদের জন্য আমি এটা একটু দেখাতে চাই। তো এখানে হচ্ছে রিসার্চ স্টুডেন্ট কাদেরকে বোঝানো হবে এটা এখানে উল্লেখ করা আছে। ফিল্ড অফ স্টাডি আপনাদের এই যে এগুলো দিয়ে দেওয়া আছে, কোয়ালিফিকেশন, আপনার সমস্ত কিছু, এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। তো এগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আমি এখানে খুব বেশি আর দেখাচ্ছি না, এই যে এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। যাই হোক, এটা নিয়ে আমি আর খুব বেশি কথা এখানে না বলি, আমরা আবার আসল জায়গায় ফিরে যাই। তো সাবজেক্ট আমাদের দেখানো শেষ। এরপর আমরা হচ্ছে আমাদের যোগ্যতাগুলা, এগুলো সম্পর্কে বলা আছে যে হচ্ছে নাগরিক তো বাংলাদেশি হতে হবে। আর এখানে হচ্ছে মাস্টার্স পিএইচডিতে যারা করবেন তাদেরকে 1992 সালের পর জন্মগ্রহণ করতে হবে, ঠিক আছে? আর 2002 এই যে যারা আন্ডার গ্র্যাজুয়েটে করবেন তাদের জন্য, এটা আমরা হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, এটা হচ্ছে 28 তারিখেই দিয়েছে। আজকে 1 তারিখ, এর মধ্যে আপনারা ভিডিওটা পাচ্ছেন। তো আমি এটাও আপনাদেরকে একটু দেখাইতে চাই আমাদের, হ্যাঁ, অফিসিয়াল যে প্রেস বিজ্ঞপ্তি এটা দেখতেই পাচ্ছেন যে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, 28 এপ্রিলে দেওয়া হয়েছে। এখানে আমি যে কথাগুলো বললাম এগুলোরই একটা সামারি এরা এই যে এখানে দিয়ে রেখেছে। তো এটা আপনাদেরকে আমি দেখায় রাখলাম এখান থেকে। এরপর আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, এখানে বলছে যে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সেটা হচ্ছে কোনো প্রার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করতে পারবেন না, যে কোনো একটি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে, এবং প্রয়োজনীয় সব
আপনাদের যে কাগজপত্র আছে এগুলো মন্ত্রণালয়ে যথাসময়ে জমা দিতে হবে, এবং এটা যদি আপনি না করতে পারেন তাহলে বাতিল হতে পারে। তাহলে এখানে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি যে একাধিক প্রোগ্রামে আবেদন করতে পারবেন না, যেমন হচ্ছে আমরা আন্ডার গ্রাজুয়েট দেখতে পাচ্ছিলাম, রিসার্চ দেখতে পাচ্ছিলাম, এবং ওই যে কলেজ বা এরকম কি আরও দুইটা ছিল। তো এগুলোর মধ্যে যে কোনো একটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে যে আপনার দেওয়া তথ্য, সংশ্লিষ্ট সার্টিফিকেট, এগুলো হচ্ছে আপনাকে ভেরিফিকেশন করাতে হবে। এই যে আপনার যা কিছু আছে সবগুলো সত্যায়িত কপি, ঠিক আছে। সত্যায়িত কপি, আবেদনের হার্ড কপি সচিবালয়ে জমা দিতে হবে। এবং পুলিশ ক্লিয়ারেন্সকে আমি লাল করে রেখেছি, এটা আসলে আমি নট শিওর যে এটা লাগে কি লাগে না, যদি খুব সম্ভবত লাগে না, যদি লাগে তাহলে আপনি এটা করে নিতে পারবেন, করে নিন দ্রুত। এবং এরপর হচ্ছে বলা হচ্ছে যে শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট, এবং আপনারা যখন এই যে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করে এটা হচ্ছে মন্ত্রণালয়ে জমা দিবেন, শিক্ষা মন্ত্রণালয় কোথায় জমা দিবেন, কীভাবে কি জমা দিবেন, এগুলো সম্পর্কে আমি দেখাই দিব আপনাদেরকে। প্রথমত আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এরপর সমস্ত অ্যাপ্লিকেশন করার পর এই যে হচ্ছে যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো নিয়ে আবার হার্ড কপি আপনাদেরকে সচিবালয়ে জমা দিতে হবে। তো তারপর এরা হচ্ছে শর্টলিস্ট করবে, শর্টলিস্ট করার পর পরীক্ষা নিবে। তবে তার আগে হচ্ছে যাদেরকে শর্টলিস্ট করবে তাদের তালিকা প্রকাশ করবে, তারপর একটা হচ্ছে পরীক্ষা নিবে, লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ভাইভা নিবে। তো এই যে পরীক্ষা নিয়ে যদি আপনি কিভাবে প্রস্তুতি নিতে হয়, প্রশ্ন কীরকম হয়, এই ভিডিও চান তাহলে আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। যথেষ্ট আগ্রহী ক্যান্ডিডেট থাকলে আমি এটার উপরও একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি সত্যায়িত করবেন, কিভাবে সত্যায়িত করবেন, তাই না? আপনি কি ভার্সিটি থেকে করবেন নাকি কোথা থেকে করবেন? তো এটার জন্য এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে করলেই হয়ে যাবে। তবে আপনার ভার্সিটির যে সার্টিফিকেটগুলো থাকবে সেগুলো চেষ্টা করবেন আপনি ভার্সিটি থেকে সহজেই আমরা সত্যায়িত করে নিতে পারি, তাই না? তো ভার্সিটি থেকে সত্যায়িত করে নিলেই হবে। আর যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে বা হচ্ছে অনার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে তো ভার্সিটির কেউ নাই। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছে তাদের, আপনার কলেজের টিচার হতে পারে, বিসিএস ক্যাডার, বা যে কোনো ওই যে প্রাণী সম্পদ কর্মকর্তা, বা বিসিএস যারা হচ্ছে ডাক্তার আছে, এদের কাছ থেকে আপনি এটা সত্যায়িত করে নিতে পারবেন। আপনার যে ডকুমেন্টগুলো থাকবে সত্যায়িত না হলে কিন্তু আপনার আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে, কাজেই অবশ্যই শর্টলিস্টেডই হবেন না আপনি, তো সত্যায়িত করে নেবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে আপনি কখনোই মূল কাগজ দিবেন না। অনেকে আবার মূল কাগজ দিয়ে ফেলতে পারে, মূল কাগজ দিবেন না। আপনি যে ফটোকপি, আপনার সমস্ত ডকুমেন্টগুলো ফটোকপি করবেন, ফটোকপিগুলোকে সত্যায়িত করে সেগুলো আপনি হচ্ছে এই যে একটা খামে ভরে সেটা সাবমিট করবেন সচিবালয়ে গিয়ে। এখন আমরা কিছু চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করি এটাতে। একটা হচ্ছে কম্পিটিশন অনেক বেশি থাকবে, তবে কম্পিটিশন দেখে যদি হতাশ হয়ে যান তাহলে আসলে আপনি কোনো জায়গাতেই ভালো করতে পারবেন না। অনেক কম্পিটিটরের মধ্যে থেকেই আপনাকে নিজেকে যথেষ্ট একজন ফিট ক্যান্ডিডেট হিসেবে উপস্থাপন করতে হবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ, মানে জাপানি যারা ভাষা জানেন তো তারা এক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। এখানে আপনার এই পরীক্ষা আপনি দুইভাবেও দিতে পারেন, জাপানিতেও দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন। তো যারা জাপানিজ জানেন তাদের ক্ষেত্রে আপনারা কিছুটা অ্যাডভান্টেজ এখানে পেতে পারেন। আর এক্সাম হচ্ছে আপনাদের হবে, এটাও একটা চ্যালেঞ্জ। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এক্সাম ছাড়াও হচ্ছে আমাদের শর্ট লিস্টেড আমরা হয়ে যাই, এরকম কিছু বিষয় থাকে। যেমন আইসিসিআরে হচ্ছে দুই ধরনের থাকে। আইসিসিআরে আপনি শর্ট লিস্টেড বা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে নেয় এক্সাম ছাড়া, কিন্তু এটাতে কিছু কিছু ক্ষেত্রে, তবে আইআইটিগুলো এবং টপ কিছু এনআইটি আছে, টপ কিছু ভার্সিটি আছে, ওরা হচ্ছে নিজেরাও আইসিসিআর এর ক্ষেত্রে এক্সাম নিয়ে নেয়। তো এই কয়টা চ্যালেঞ্জ আমি এখানে মনে করি। আরও কিছু চ্যালেঞ্জ হয়তো বা আছে যেগুলোকে আমি খুব বেশি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি না, তো এটা নিয়ে অতটা টেনশনের কিছু নাই। এরপর আমরা আবেদন পদ্ধতি, আমি যেমন বলছিলাম যে আবেদন পদ্ধতি দেখাবো, চলুন আমরা আবেদন পদ্ধতিটা দেখানোর চেষ্টা করি। তবে আবেদন পদ্ধতি দেখার আগে চ্যানেলে হচ্ছে ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড আমার যে চ্যানেল, যেখানে রাজেশ রায় আমি আছি আপনাদের সাথে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক করছি আইআইটি দিল্লিতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল যেহেতু, তখন আমি এই ধরনের ভিডিওগুলো আরও সামনে আনতে মোটিভেশন পাবো, এবং আপনিও অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন এই চ্যানেলটি থেকেই। তো ঠিক আছে, এখন আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটা দেখানোর চেষ্টা করি। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর আপনি হচ্ছে লগ ইন করবেন, লগ ইন করে আপনার কিছু ইনফরমেশন দিবেন, দেওয়ার পর আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। তো আমি এখানে আপনাকে রেজিস্ট্রেশন করাটা একটু দেখাতে চাই। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে হচ্ছে আমাদের বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়েরই একটা ফরেন স্কলারশিপের
হচ্ছে ওয়েবসাইট আছে, তো সেখান থেকে এই লিঙ্কটা পাওয়া যাবে। তো ওইখানে আপনি এটা হয়তো বা খোঁজাখুঁজি করলে অত সহজে পাবেন না। তো আমি এই ফরেন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম এটা লিখে হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এটাতে আপনি ক্লিক করে সহজেই এটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর এই সরাসরি এখানে আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিতে বলবে, কিন্তু এগুলো তো আপনার নাই। তো আপনাকে প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম দিবেন, লাস্ট নেম দিবেন, এগুলো অবশ্যই আপনার পাসপোর্ট এনআইডি এগুলোর সাথে মিল রেখে দিবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল দিবেন, এবং এখানে বলছে যে ইমেল পাসওয়ার্ড এগুলোকে ঠিকঠাক মতো রাখবেন যাতে আপনি ভবিষ্যতে লগ ইনটা ঠিকঠাক মতো করতে পারেন। এবং এরপর এখানে আপনাকে একটা ছবিও দিতে হবে আপনার। তো এখানে হচ্ছে জেপিজি এবং 160 কেবির বেশি হওয়া যাবে না, ঠিক আছে। এইগুলো খেয়াল করবেন। এই যে যে বিষয়গুলো লেখা থাকে এখানে নোট দেওয়া থাকে, এগুলো অবশ্যই খেয়াল করে তারপর আপনি রেজিস্ট্রেশন করবেন। আমি এখানে রেজিস্ট্রেশনটা দেখাচ্ছি না, কারণ আমি পরবর্তীতে আমার একটা অ্যাকাউন্ট এখানে খুলে নেব। তো আপনি এটা করে নিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন করার পর ব্যাক গিয়ে এখান থেকে লগ ইন করবেন, ঠিক আছে। আপনার ইউজার নেম দিতে হবে এবং আপনি যে পাসওয়ার্ড সেট করেছেন কিছুক্ষণ আগে সেটা দিতে হবে। তো এটার লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখবো। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য। তো অ্যাপ্লিকেশন করার জন্য আমি অলরেডি এই ধাপগুলো বলে নিয়েছি কথা, যে রেজিস্ট্রেশন করতে হবে, প্রোফাইল রেজিস্ট্রেশন সম্পর্কে আমি বলেছি। এরপর হচ্ছে আপনাকে আপনার যে প্রোফাইল সেটা কমপ্লিট করতে হবে, আপনার সমস্ত কিছু। এটার সুবিধা হচ্ছে এইখানে আপনি রেজিস্ট্রেশন এবং আপনার প্রোফাইল কমপ্লিট করার মাধ্যমে শুধু এইটাতেই অ্যাপ্লাই করতে পারবেন না, আরও কিছু গভর্নমেন্ট এই যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বিভিন্ন স্কলারশিপগুলো আছে সেগুলোর সার্কুলারও আপনি এখানে পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনি অনেকগুলোরই আবেদন এক জায়গা থেকেই করে ফেলতে পারবেন। তো আমি একটু হচ্ছে রেজিস্ট্রেশন করার ধাপগুলো আপনাকে দেখাই। এই রেজিস্ট্রেশন এবং লগ ইন সম্পর্কে আমি অলরেডি বলে নিয়েছি। তারপর প্রোফাইল আপনাকে সম্পূর্ণ করতে হবে। এরপর এইখানে এসে আপনি এই যে এরকম একটা ড্যাশবোর্ড আপনার দেখবেন। তারপর হচ্ছে আপনাকে প্রোফাইল ম্যানেজার আছে, প্রোফাইল ম্যানেজারের এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ইনফরমেশনগুলো দিতে হবে, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম ধাম এগুলো কিছু বিষয়ে যেগুলো আপনি পূরণ অলরেডি করেছেন সেগুলো এখানে থাকবে, কিন্তু বাকিগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে এরকম একটা আপনি হচ্ছে এডিট অপশন দেখবেন, তো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। তো সেখানে আপনাকে এই যে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, এবং আমি ওই ড্যাশবোর্ডটা একটু আপনাকে এখানে ছবি থেকে দেখাইতে চাই। তো এই যে ড্যাশবোর্ডের ওইখানে আপনি এরকম দেখতে পাবেন, ঠিক আছে। আপনার একাডেমিক ডিটেলস দিতে হবে, আপনি যে অ্যাড নিউ করে অনেক কিছু দিতে পারবেন। তারপর হচ্ছে ট্রেনিং ডিটেলস, আপনার কোনো কিছু যদি থাকে, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো যদি থাকে, তো সেগুলো আপনি এখানে অ্যাড করে করে আপনার এই প্রোফাইলটাকে কমপ্লিট করে রাখতে পারেন। তো আমরা চলুন দেখার চেষ্টা করি বাকি বিষয়গুলো। তো এরপর হচ্ছে এই যে আপনি এগুলো দিতে থাকবেন সমস্ত কিছু। এখানে কিন্তু ভুল করার সুযোগ নেই, রেজিস্ট্রেশনেও কোনো ভুল করবেন না, এবং এই ইনফরমেশনগুলোতে এগুলো অবশ্য আপনি পরবর্তীতে ঠিকঠাক করে নিতে পারবেন, কিন্তু রেজিস্ট্রেশন করার সময় কোনো ভুল করা যাবে না। আইসিসিআর আমি দেখেছি অনেকে রেজিস্ট্রেশন করার সময় ভুল করে, এগুলো কী ধরনের মানে অ্যাপ্লিকেন্ট ভাই, আপনাকে তো অবশ্যই এটাতে সচেতন থাকতে হবে, তাই না। অবশ্য আপনার প্রথম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, কিন্তু রেজিস্ট্রেশন করার সময় বেশ কয়েকবার চেক করে নিয়ে তারপর আপনি এই ইনফরমেশনটা দিয়ে তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। আর এগুলো যদি বা আপনি পরবর্তীতে এডিট করার সুযোগ পাবেন। তবে এই যে ইমেল টিমেইল এগুলো যেহেতু আপনি অলরেডি প্রথমবার দিয়ে নিতে হয়, মোবাইল নাম্বার ইমেল এগুলো হয়তো বা আপনি এডিট করার সুযোগ পাবেন না, তো কাজে এগুলোর ক্ষেত্রে সাবধান। প্রেজেন্ট অ্যাড্রেসে হচ্ছে এই যে আপনার অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন, নেম, রিলিজিয়ন, এই বিষয়গুলো দিয়ে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে এই যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটা রাখার চেষ্টা করবেন। যদি আপনার আলাদা হয়ে যায় তাহলে তো কোনো কথা নাই, কিন্তু চেষ্টা করবেন একই রাখার, যদি একই হয় তাহলে এক্ষেত্রে বিষয়গুলো ওই যে অ্যাড্রেস নিয়ে কোনো ঝামেলা হয় না। আর একই থাকলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলেন, শেষ। পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো আপনাকে দিতে হবে, এবং একাডেমিক ইনফরমেশন এইখানে একটু কিছু বিষয় আপনাদেরকে আমি কথা বলতে চাই। একাডেমিক ইনফরমেশনে এই যে আপনি হচ্ছে কোয়ালিফিকেশান ডিগ্রি আপনার হচ্ছে এসএসসি, এই যে এখানে এটাকে হচ্ছে আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে বিভিন্ন অপশন চলে আসছে। তো এসএসসি, ইন্টারমিডিয়েট যে কোনো কিছু দিতে পারবেন। তো এসএসসির ক্ষেত্রে যখন আপনি দিবেন আপনার রোল নাম্বার, ইনস্টিটিউট নেম, আপনার কোন গ্রুপ থেকে ছিলেন, সায়েন্স না আর্টস না কমার্স, বোর্ড, এগুলো দিয়ে দিতে হবে। রেজাল্ট সিস্টেম হচ্ছে খুব সম্ভবত ওই যে 4 অথবা 5 এরকম কিছু একটা সিস্টেম থাকবে। এরপর হচ্ছে সিজিপিএ, আপনার কেমন কি জিপিএ সেগুলো দিয়ে দিবেন। পাসিং সালটাও আপনাকে দিতে হবে, এবং মার্ক পার্সেন্টেজ, দেখুন পার্সেন্টেজ আপনি কী দিবেন। পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে আপনার যেইটাই হবে
তো সেটার ক্ষেত্রে আপনি যদি জিপিএ 5 সিস্টেমে হয়, যেমন হচ্ছে আমাদের এসএসসি ইন্টারমিডিয়েট, তাই না? তো সেটাকে আপনি যেটাই হবে আপনার রেজাল্ট, যেমন আপনার যদি 4.75 থাকে তাহলে ওটাকে আপনি 16 দিয়ে গুণ করবেন। আর যদি হচ্ছে 4 সিস্টেমে হয়, যেমন ভার্সিটির রেজাল্টগুলো 4 সিস্টেমে হয়, তাহলে আপনার যদি 3.5 হয় তাহলে 3.5কে আপনি 20 দিয়ে গুণ করবেন। তাহলে 3.5 ইন্টু 20 কত, 70, এরকম কিছু একটা হবে। তো এইটা কনভার্ট করে নিয়ে সেই পার্সেন্টেজটা আপনি এখানে মার্ক পার্সেন্টেজে দিবেন, দিয়ে এটাকে সাবমিট করে দিবেন, ঠিক আছে? তো এটা আশা করি এই হিসাবটা বুঝছেন। এবং আপনি যেটাই হন, আপনার যদি 5-এ জিপিএ 5-এর মধ্যে জিপিএ 5ও পান, তাহলে কিন্তু 80%-এর বেশি হবে না। এবং আপনি যদি হচ্ছে 4 রেঞ্জে 4-এ 4 পান, তো সেক্ষেত্রে আপনার 4 ইন্টু 20 80%-এর বেশি হবে না, ঠিক আছে? তো এটা নিয়ে আর খুব বেশি আমি কথা বলতে চাচ্ছি না। বলছে ট্রেনিং, এগুলো যদি আপনার কিছু থাকে তো সেই ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার কিছু নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্সও একই কথা বলবো আমি, থাকলেও পাবলিকেশনের ক্ষেত্রেও, ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে আপনার যদি হচ্ছে ইংলিশের আইএলস বা টোফেল এরকম কিছু থাকে, তো সেটা হচ্ছে দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এবং আপনার যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজও থাকে তো সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। এবং টেস্ট নেম এবং সেটার স্কোর, তারপর হচ্ছে রেজাল্ট কবে পাবলিশড হয়েছে তো সেটা আপনি দিয়ে দিবেন। প্রফিসিয়েন্সি লেভেল, তো কোন পর্যায়ে পর্যন্ত প্রফিসিয়েন্সি, তো সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো এভাবে আপনার প্রোফাইল সম্পূর্ণ হয়ে যাবে। এবং এরপর হচ্ছে আপনি আমাদের যে বিজ্ঞপ্তি ছিল ওই অনুযায়ী আবেদন করবেন, ঠিক আছে? তো এইভাবে আপনার এটা করা শেষ। তারপর হচ্ছে আমাদের এই যে সার্কুলার, আমি যেমনটা দেখাচ্ছিলাম এখানে, যে এইখানে হচ্ছে আপনি প্রথমে যখন ড্যাশবোর্ডের এখানে যাবেন, ড্যাশবোর্ডের এখানে গিয়ে সার্কুলার বা হচ্ছে অ্যাপ্লাইড, এই দুইটা জিনিস আপনাদেরকে দেখাবে। তো এখান থেকে আপনি জেনে যাবেন যে কোনো সার্কুলার অলরেডি আপনি এখন যদি হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেন, লগ ইন করে এই ইনফরমেশনগুলো কমপ্লিট করে ফেলেন, তো সার্কুলারে গিয়ে নেক্সট স্কলারশিপও এখানে আপনি দেখতে পাবেন। এখানে যেমন হচ্ছে বিভিন্ন স্কলারশিপ দেখাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা নেক্সট স্কলারশিপ দেখবো এবং ওটা দেখার পর ওইখানে অ্যাপ্লাই এই বাটনটাতে ক্লিক করবো নেক্সটের ওইখানে, ঠিক আছে? ওইখানে স্টার্ট ডেট, এন্ড ডেট, এগুলো সমস্ত কিছু লেখা থাকবে। এটা এখন চলছে, প্রতি বছর এই সময়টাতে থাকে। তো আপনি এই সময়ের মধ্যে করে ফেলবেন, এখনো বেশ সময় হাতে আছে, তবে আপনাকে সবকিছু খুব দ্রুত করতে হবে, ঠিক আছে? কারণ এবার আপনাকে সমস্ত কিছু রেডি যদি থাকে তাহলে তো আপনি দ্রুতই করে ফেলতে পারছেন, আর যদি রেডি না থাকে তাহলে আপনি একটা হচ্ছে গুগল এক্সেল শিট রেডি করবেন। তো এক্সেল শিটে এই যে স্কলারশিপে আপনি সামনের বার নিজেকে অ্যাপ্লাই করতে চান, তো সেগুলোর লিস্টে ওগুলোকে লিখে রেখে, তো ওগুলোর সময়গুলো কোন কোন সময়টাতে এটা দেওয়া হয়, কোন কোন রিকোয়ারমেন্টগুলো থাকে, এগুলো আপনি হচ্ছে সুন্দর করে লিখে একটা গুগল শিট রেডি করে রাখবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের চলে আসবে। অ্যাপ্লিকেশন ফর্মে এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো হচ্ছে অলরেডি অনেক বিষয় আপনার হচ্ছে পূরণ হয়েই থাকবে, যেহেতু আপনি আপনার প্রোফাইলে হচ্ছে এগুলো রেডি করে রাখছেন, কাজেই এটা সুবিধা হচ্ছে এইটাই, এক জায়গাতে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এটা যদি আপনি কোনো কিছু আপডেট করতে চান, তো এডিট প্রোফাইলের এখানে গিয়ে আপনি এটা করে নিতে পারবেন। তারপর আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের এরকম কিছু বিষয় চলে আসবে। তো এগুলো এখানে কিছু কথা বলা আছে, আপনি পড়ে নিন, খুব বেশি লেংদি হয়ে যাবে না হলে। তারপর হচ্ছে যে এরকম যেগুলো যেগুলো আপনি দিয়ে রাখছেন এগুলো হচ্ছে সবগুলো চলে আসবে। তারপর এখানে পার্ট 2-তে গিয়ে এরকম আর কিছু বিষয় থাকবে যে এগুলো আপনার আছে কিনা। তো এরপর আপনি হচ্ছে সাবমিশনের জায়গাতে চলে আসবে। সাবমিশনে এরকম কিছু বিষয়, ড্যাশবোর্ডের বাম পাশে সাবমিশন লিস্টে ভিউ এডিট করতে পারবেন, এটার কথা বলা আছে। তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে দেখুন, আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দেওয়া হবে এবং আপনাকে একটা আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই দুইটাই কিন্তু আপনার লাগবে, ঠিক আছে? ট্র্যাকিং নাম্বারটাও লাগবে যখন আপনি হচ্ছে সচিবালয়ে আপনার এই যে সমস্ত ডকুমেন্টগুলো জমা দিতে যাবেন, এবং অ্যাপ্লিকেশন ফর্ম এটারও একটা প্রিন্ট কপি লাগবে। তো এটা এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং এটাকে এক জায়গায় লিখে রাখবেন বা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি মন্ত্রণালয়ে নিয়ে যাবেন। এই যে আপনার এরকম সমস্ত কিছু ডকুমেন্টগুলো রেডি করে একটা খামের ভিতর ভরে, এবং ওইখানে কিন্তু প্রেরক, প্রাপক, এইরকম এরকম বিষয়গুলো উল্লেখ করতে হয়। তো এগুলো সম্পর্কে একটা জায়গায় লেখা ছিল, আমি এই মুহূর্তে এই বিষয়টা আমার কাছে নাই। তো প্রেরক, প্রাপক, এগুলো সমস্ত কিছু ঠিকঠাক মতো লিখে কোন ঠিকানায় জমা দিতে হবে, আমি এই অ্যাড্রেসটা হয়তো বা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওইখান থেকে আপনি হচ্ছে এগুলা আমাদের সচিবালয়ে গিয়ে জমা দিবেন, তারপর আপনার কাজ শেষ। ও এই তো, হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। তো এটার জন্য হচ্ছে আপনি এই যে আমাদের প্রেরক, প্রাপক উল্লেখ করে দিতে হবে। প্রেরক আপনি কে, হ্যাঁ, আপনার আইডি, আপনার ট্র্যাকিং নম্বর, এগুলো উল্লেখ করতে হবে প্রেরকের জায়গাতে। প্রাপকের জায়গা হবে হচ্ছে সিনিয়র উপকারী সচিব। এই ঠিকানাগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে, এগুলোতে আপনি ঠিকঠাক মতো দিয়ে দেবেন।
তো এই ছিল পুরো পদ্ধতি। তো আপনার পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি সমস্ত কিছু কমপ্লিট করে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন এবং অল দ্য বেস্ট ফর ইউর বিং সিলেক্টেড।